আমাকে একটা বোতল দেওয়া হয়েছে, ওই বোতলে আমাদেরকে পানি দেওয়া হয়েছে। পানি খাওয়ার জন্য আমাদের হাতগুলো খুলে দিত না। কুকুর বিড়াল কীভাবে ইয়া করে আর কি পানি খায়, আবার আমরা ওই রকম প্র্যাকটিস হয়ে গেছিলো। ট্রল করা হচ্ছে যেটা কথিত আয়নাঘর না, এটা আসলেই আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আয়নাঘরের গল্প শোনাচ্ছি। আমার আয়নাঘরের আজকের অতিথি নুরুল আমিন ভূঁইয়া, তার কাছে তার অভিজ্ঞতার কথা শুনব। নুরুল আমিন ভূঁইয়া, আপনি আয়নাঘরে ছিলেন 2013 সালে। তখন আপনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, ছাত্র শিবির কর্মী ছিলেন, এখন আপনি জামাতের সদস্য। আপনার অভিজ্ঞতা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি নুরুল আমিন ভূঁইয়া। আমি 2013 সালের 26 জুন তখন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য এবং গুলশান ভাটারা থানার সভাপতি দায়িত্বে ছিলাম। ঘটনার সূত্রপাত হচ্ছে 26 জুনের আরও 10 থেকে 15 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র শিবিরের অফিস এবং অর্থ সম্পাদক দুজন ভাই ঢাকার শাহজাদপুর, গুলশান শাহজাদপুরে পিপল ইউনিভার্সিটি এলাকায় এসে গুম হয়েছিলেন। তাদের গুমের ঘটনা গুলশান থানায় জিডি করার জন্য তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল সালাম এসেছিলেন। তাকে সহযোগিতা করার জন্য আমি ভাটারা থানার সভাপতি হিসেবে গুলশান এলাকায় গিয়েছিলাম। ঘটনার সূত্রপাত হচ্ছে আমরা গুলশান এরিয়াতে বিকেল 4টার মধ্যে গিয়েছিলাম। ওখান থেকে 7:30 পর্যন্ত আমরা ওই এলাকায় ছিলাম। ওখানে দুপুরে লাঞ্চ, এরপরে থানায় সাধারণ ডায়েরি করার জন্য জিডি যেটাকে বলে সাধারণ ডায়েরি করার জন্য আমরা যে ড্রাফট ওখানে রেস্টুরেন্টে বসেই ড্রাফট হাতে লেখা হয়েছিল। তারপরে আমি এই ড্রাফটকে কম্পিউটারের দোকানে করে কম্পোজ করে নিয়ে আসছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দুজন ছাত্র শিবিরের নেতা তাদের পরিবারের পক্ষ থেকে দুজন এসেছিলেন। ওনারা মামলা জিডি করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা থানার পাশেই ছিলাম। থানাতে আমরা যাইনি, নিজেদের নিরাপত্তার স্বার্থে আর কি। তো ওখানে জিডি শেষে 7:15 পর্যন্ত জিডি হয়েছিল। কার্যক্রম শেষে ওনাদের পারিবারিক সদস্যরা ওনারা চলে যায়। আমি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তখন আইন সম্পাদক আব্দুল সালাম আমরা গুলশান থানার পাশেই গুলশান সেন্ট্রাল মসজিদ, যেটা আজাদ মসজিদ নামে পরিচিত, ওই মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলাম, তখন মসজিদ থেকে মসজিদের গেট বেশ প্রায় 2 থেকে 3 মিনিটের দূরত্ব। ওটা প্রথম আব্দুল সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন সম্পাদক, উনি রাস্তাটা ক্রস করে যখন মেন রোডে আসলেন তখন আমি পিছন থেকে, অন্ধকার ছিল তো আমি একটা সন্দেহ করলাম যে এখানে কিছু একটা হচ্ছে, মানে সাউন্ড শুনতে পাচ্ছি আর কি। তো সেখানে আমি এই ঘটনা পরিলক্ষিত হলো যে একটা সাদা মাইক্রো গাড়িতে করে আব্দুল সালামকে ভিতরে ঢোকানো হচ্ছে গাড়ি। তো এটা আমি আজ করতে পারি রুট কোর্স করে রোডের ওই পাশে যেখানে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে ওদিকে চলে যাচ্ছিলাম। তো ওখান থেকে আগে থেকে উৎপেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকধারী তারা আমাকে পেছন থেকে প্রথম হাত বেঁধে ফেলে এবং সামনে একটি রুমাল দিয়ে চোখ বেঁধে ফেলে। ওই অবস্থায় আমাকে রুট ক্রস করে আবার সেই যে সাদা মাইক্রো গাড়ি ছিল ওখানে নিয়ে আসে। তো প্রথম সাক্ষাতে আমি বললাম যে আমার অপরাধ কি, আমি কি করেছি। তখন বললো যে অপরাধ কী করেছো সেটা পরবর্তীতে বলা যাবে, এখন গাড়িতে ওঠো। গাড়িতে ওঠার আগে আমার মোবাইল, মানি ব্যাগ, চাবি, রিং, বেল্ট সব খুলে নিয়ে তারা আমাকে গাড়ির সিটে বসিয়ে তারা উপর থেকে আমার মাথা নিচে দিকে দিয়ে দিল যাতে বাহির থেকে কেউ না দেখতে পারে। এই অবস্থায় গাড়িতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো হবে আমরা গাড়িতে ছিলাম। গাড়ি থেকে আমাদেরকে নামানো হলো। নামানোর পরে দুই পাশ থেকে আমাকে ধরে কুলে করে নিয়ে, যেটাকে বলে, আমি যেটা গেস করতে পেরেছি এটা 2 তলা কি 3 তলা পরিমাণ উঁচু বিল্ডিংয়ে আমাদেরকে নিয়ে আসা হয়। রুমটার বর্ণনা, আমাদের যেহেতু চোখ এবং হাত বাঁধা, আমরা তো কোনো কিছু দেখিনি। আমাদেরকে অন্ধকারে যেভাবে অন্ধলোক যেভাবে চলে আর কি, পিছন থেকে আমাদেরকে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আমরা হেঁটে প্রায় 15 থেকে 20 কদম পরিমাণ হেঁটে আমরা একটা রুমে প্রবেশ করলাম। সেখানে তো চোখ এবং হাত বাঁধা থাকা অবস্থায় রুমের পরিস্থিতি আমরা দেখতে পারিনি। সেখানে প্রায় 7:30টার পর 1.5 ঘন্টা, 9টা মেবি আর কি, ঘড়ির টাইম তো দেখার সুযোগ হয়নি, 9টা বাজে আর কি। তখন আমাদেরকে বলছেন আপনি একা ছিলেন? হ্যাঁ, আমি, আমাদের সাথে দুজন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুজনকে ধরছে, কিন্তু দুজন ডিভাইডেড আর কি। তখন প্রথম আমি চলে গেলাম, আমাকে নিয়ে ওই রুমে একদম কর্নারে, এরকম একটা রুমের অন্ধকার একটা রুম,
কর্নারে আমাকে রেখে দেওয়া হলো। রাখার পরে প্রায় 1 ঘন্টা পরে ওখানে ওই অবস্থায় পিছন থেকে হাত এবং সামনে যে চোখ বাঁধা অবস্থায় রুমে কোনো আলো বাতাস ছিল না, অন্ধকার একটি রুম। আমরা যেটা আজ করতে পেরেছি যে এখানে 200 থেকে 150 ভোল্টের একটা বাতি, বৈদ্যুতিক বাতি জ্বালানো ছিল। এটার খুব হিট ছিল আর কি। আর পিছন থেকে কোনো আলো বাতাস, ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। ওই অবস্থায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা ছিলাম। তারপরে আমি ছিলাম ওখান থেকে 10টার পরে আর কি আমাদেরকে রাতে খাবার দেওয়ার জন্য, সেটা হচ্ছে অনেকটা পাখি এবং পোষা প্রাণীকে যেভাবে খাবার দেওয়া হয় আমাদেরকে সেই এভাবে চোখ বেঁধে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় রুমের একটা কর্নারে খাবার রেখে দিয়ে ওরা বলল যে আমরা তোমাদের হাত খুলে দিচ্ছি, হ্যান্ডকাপ খুলে দিচ্ছি, ডানে বামে সামনে পিছনে কোথাও তাকাবা না, যে খাবার দেওয়া হয়েছে শুধু খাবারের যে প্লেটটা আছে ওদিকে তাকিয়ে খাবার শেষ করবা। খাবার শেষ হওয়ার পরে চোখ বেঁধে ফেলবা, চোখ বেঁধে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে, এটা তোমরা পরে চাবিটা লাগিয়ে রাখবা। তো ওই অবস্থায় আমি খাবার তো আসলে মেন্টালি শারীরিক মানসিক অবস্থা খুব খারাপ ছিল, খাবার গ্রহণ করিনি। আমি ওই অবস্থায় আবার চোখ এবং হাত বেঁধে বসে থাকি। এভাবে প্রায় 2 ঘন্টা হবে। রাত যখন 12টা বাজে তখন আমাদেরকে আবার ওখান থেকে উঠানো হলো, বললো চলো তোমাদের সাথে কথা বলবে অফিসার আর কি অফিসার বললো যে কর্তৃপক্ষ তোমাদের সাথে কথা বলবে। তো আমাকে ওই অবস্থায় আবার রুম থেকে উঠিয়ে প্রায় 2 তলা পরিমাণ, আবার সেম কন্ডিশনে দুজন দুপাশ থেকে ধরে উঠিয়ে কোলে করে নিয়ে 2 তলা পরিমাণ একটা বিল্ডিংয়ে উঠিয়ে নিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হলো। তো সেখানে ভাবলাম যে অফিসার লেভেলে কেউ আছেন। 12টার পরে প্রায় 1 ঘন্টা পরে উনি আসলেন। আসার পরে আমাদেরকে আমার পারিবারিক, একাডেমিক, সাংগঠনিক সব ব্যাকগ্রাউন্ড উনি জানতে চাইলেন এবং বললেন যে তোমার ভালো হবে তুমি যদি ইনফরমেশনগুলো আমাদেরকে কারেক্ট দাও। তো আমিও আমার সকল ইনফরমেশন, পারিবারিক, একাডেমিক এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি তাদের কাছে বর্ণনা করি। তারা বললো ঠিক আছে, এগুলো আমরা তদন্ত করে দেখব, তোমাদের ঠিক আছে কি না। তার ঠিক আছে, এরকম প্রায় আধা ঘন্টা কথাবার্তা বলার পরে আমাদেরকে বললো যে ঠিক আছে ওদেরকে নিয়ে যান। তা আবার সেম কন্ডিশনে আমাকে নিচে নিয়ে আসা হলো। আবার 2 তলা পরিমাণ সিঁড়ি বেয়ে ওরা দুজন দুপাশ থেকে ধরে আমাকে কোলে উঠে করে আবার রুমে নিয়ে আসলো। রুমের বর্ণনাটা হচ্ছে এরকম যে রুমটা ছিল, যেহেতু লাইট ছিল, কিন্তু আমাদের চোখ এবং পিছন থেকে হাত বাঁধার জন্য আমরা কখনো দেখতে পেতাম না যে আমরা কোথায় আছি। রুমে ভেন্টিলেশন ছিল না এবং বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা ছিল না। আলো ছিল, লাইট জ্বালানো থাকতো আর কি, কিন্তু কোনো বাতাসের ব্যবস্থা ছিল না। যেটা পর্যবেক্ষণ করতে পেরেছি যে এটা একজন থাকার মতো, একটা মানুষ থাকার মতো যতটুকু স্পেস দরকার এরকম একটা ফ্লোর, সেটা হচ্ছে টাইলস না, ফ্লোর, পাকা করা ফ্লোর। ওখানে আমাদেরকে মেঝেতে ওই পিছন থেকে হাত এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় আমাদেরকে এভাবে রাখা হয়। সেটা 24 ঘন্টার রুটিনটা এরকম ছিল যে আমাদেরকে সকাল ফজরের আগেই আমাদেরকে 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হতো ওয়াশরুম এবং গোসল ছাড়ার জন্য। সর্বোচ্চ 5 মিনিট, 3 মিনিট হলে ওরা নক করতো। তো বাহির থেকে আমাদেরকে যখন এই ওয়াশরুমে নিয়ে যেত তখন তাদের কন্ডিশন ছিল যে তারা হ্যান্ডকাপ খুলে দিত আর কি। বলতো যে ভিতরে গিয়ে ওই চোখের যে জলপট্টি, এটা ছিল অনেকটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে জিলাপি যে বানায় এরকম 8-10টা কাপড়কে একত্রিত করে সেলাই করা এবং চোখ বাঁধার পরে কোনো পাশ থেকে কোনো কিছু দেখার কোনো স্কোপ ছিল না আর কি। তো ওই চোখের বাঁধন আমরা খুলে আমরা ওয়াশরুম ছেড়ে এবং গোসল ছেড়ে নক করলে ওরা বাহির থেকে আবার দরজা আনলক করে দিত। আমাদেরকে বলতো তোমরা ভিতর থেকে কখনো দরজা নক করবে না, মানে বা দরজা লাগাবে না আর কি। তো ওই অবস্থায় আমরা 2 থেকে 3 মিনিট হলে ওরা সিগন্যাল দিত আর আমাদেরকে, সংকেত দিত বের হওয়ার জন্য। তো যতটুকু দ্রুত সম্ভব আমরা ওই কাজগুলো সারতাম আর কি, প্রাকৃতিক কাজ এবং গোসল সেরে তারপরে ওরা নক করলে আবার ওই একই অবস্থায় আমাদেরকে চোখ এবং হাত বাঁধা অবস্থায় হেঁটে আসতাম। তো 10 থেকে 15 সর্বোচ্চ 20 কদম মতো আমরা হেঁটে আসতাম ওয়াশরুম থেকে আমার যে রুমে রাখা হয়েছিল সেই রুমে আমরা থাকতাম। 24 ঘন্টার রুটিনটা এরকম ছিল যে সকালে আমাদেরকে গোসল এবং নামাজের পরে সকাল 7টার মধ্যে 1 পিস রুটি এবং ডাল সবজি কোনো সময় দেওয়া হতো। দুপুরে 2টা থেকে 2:30 ওই সর্বোচ্চ 3টার মধ্যে দুপুরের খাবার, সেটাও এক প্লেটের মধ্যে যতটুকু ওদের যেই রুলস ছিল ওই অনুযায়ী আমাদেরকে মাছ, তারপর সবজি, যতটুকু মানে খাবার এই পরিমাণ খাবার দিত যাতে আমরা সুস্থ থাকি আবার অসুস্থ না হয়। পরিমাণটা এরকম ছিল, বেশিও না কমও না।
রাতেরটা এরকম ছিল যে 9টা থেকে 10টার মধ্যে রাতের খাবার দেওয়া হতো, যে ওইটার পরিমাণটাও এরকম ছিল। 24 ঘন্টার রুটিনটা ছিল এরকম যে আমরা সবসময় আমরা একটা অন্ধকারের মধ্যে থাকতাম আর কি। এখানে আমাদের শারীরিক পিছন থেকে হাত বেঁধে রাখার কারণে হাতে প্রচুর, পুরো শরীরের ভর হাতে পড়তো। যখন আমরা শুয়ে থাকতাম অথবা বসে থাকতাম, পুরো শরীরের যে ওজনটা এটা হাতে পড়তো, দুই পাশে আমাদের হাত প্রচণ্ড ব্যথা করতো আর কি। আর চোখ বেঁধে রাখার কারণে চোখ থেকেও পানি পড়তো। মানে 24 ঘন্টায় আমরা একটা মৃত্যুর বিভীষিকার মধ্যে থাকতাম। আসলে অন্ধকারে যে মানুষ দেখতে পায়, অন্ধকারে যে একটা আলো আছে, অন্ধ মানুষ কীভাবে দেখতে পায়, এটা প্রায় 2 থেকে 3 দিন আমাদের অতিক্রম করার পরে আমরা বুঝতে পারলাম যে অন্ধকারে একটা আলো আছে। কিন্তু আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনার একটা অন্ধকার রুমে আপনাকে চোখ এবং হাত বেঁধে রেখে দেওয়া হয়েছে, সেখানে তো আপনার প্রতিটা ক্ষণ, 24টা ঘন্টার প্রতিটা ক্ষণ মৃত্যুর প্রহরের মতো আপনি গুনবেন। মনে হয় যে এখন আমার মৃত্যু হয়ে যাবে, এখন মনে হয় আমাকে মেরে ফেলবে, এখন মনে হয় নিয়ে যাচ্ছে। তো ওই রুমের কন্ডিশন এরকম ছিল। মেবি যখন আমরা দেখিনি কখনো, আমরা ওয়াশরুমে গেলে, বাথরুমে গেলে ওখানে দেখতাম ভেন্টিলেশন লাগানো আর কি, বাহির থেকে দেখার কোনো স্কোপ ছিল না। নিচে একটা টর্চার সেলের মতো ছিল, যে এখানে যারা নতুন করে আসতো আর কি, এদেরকে প্রচুর টর্চার করা হতো, নির্যাতন করা হতো, তারা কান্নাকাটি করতো। তো এই আওয়াজগুলো যেন আমাদের মাঝে না আসে, আমরা শুনতে না পাই, আমরা শুনলে তো আমরা আরও মানসিকভাবে আমরা দুর্বল হয়ে যাব। তখন তারা বিভিন্ন অডিও প্লেয়ারে গান, সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে রাখতো যাতে আমরা এগুলো শুনতে না পাই আর কি। মাঝে মাঝে আমাদের পাশের রুমগুলোতে এরকম নির্যাতনের শব্দ শুনতে পেতাম। তো আমাকে ওরা মানে 3 জন যেটা ধারণা করতে পারছি, 8 ঘন্টা পর পর ওরা শিফটিং ডিউটি করতো রুমের বাহির থেকে আর কি। যখন খাবার দেওয়া হতো, রুমটা এরকম অন্ধকার ছিল, তারা রুমের লাইট অন করে দিত, বলতো যে তোমাদের পিছন থেকে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়েছে, তোমরা চোখ বেঁধে চোখ খুলে খাবার খাবা, খাবার শেষে আবার চোখ এবং হাত বেঁধে বসে থাকবা, আশেপাশে কে আছে দেখার চেষ্টা করো। তো ওরা হচ্ছে যে অন্ধকার রুমে যখন আমরা মরিচিকা দেখি আর কি, সেটা হচ্ছে যে কখনো যদি কোনো টিনের দরজার মধ্যে ফুটো থাকে, সেই ফুটোর যে আলো আসে, সেই আলোর বিকিরণের কারণে চোখ থেকে আপনি যদি অন্য কিছু দেখার চিন্তা ভাবনা করেন, ওরা আমাদেরকে প্রথম থেকে বলছে যে তোমরা আশেপাশে কোনো কিছু দেখার চিন্তা ভাবনা করবে না, আমরা তোমাদেরকে 24 ঘন্টায় নজরদারিতে রাখবো, চক্ষুবন্দি যেটাকে বলে আর কি। তারা সেম কাজটা করতো। ওরা আমাদের যেই হাতের যে আমাদের চোখের যে বাঁধন ছিল এরকম জলটুপির মতো, ওরা আমাদের নাকের যে এই অংশটুকুকে কাপড়কে মুড়িয়ে দিত যাতে আমাদের চোখের আলো পড়ে, চোখের আলোর বিকিরণের কারণে আমরা আশেপাশে কিছু না দেখতে পাই। এমনভাবে ওরা আমাদেরকে নার্সিং করতো, চক্ষু নজরদারি রাখতো। 24টা ঘন্টায় আমাদেরকে সবসময় মৃত্যুর প্রহর গুনতে হতো, আতঙ্কে থাকতাম। কোনো নির্যাতন করেছে কি? নির্যাতন বলতে ওরা আমাদের সাথে খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, খুব খারাপ ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করতো। যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় ছিল, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতাম, ছাত্র শিবিরের সদস্য ছিলাম, এটা তারা জানতে পেরে তারা সবসময় আমাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালিগালাজ বলতো যে যুদ্ধ পরে তোমরা রাজাকার, তোমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে, তোমরা বাংলাদেশের সংবিধানে তো জামাত শিবির নিষিদ্ধ হয়ে যাবে, তোমরা তো জীবনের, তুমি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছো, তোমার একটা ভালো কেরিয়ার ছিল, তুমি কেন এই সংগঠনে ঢুকছো, এই সংগঠনে ঢোকার কারণে তোমার তো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তুমি কোথাও কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না, তোমার সরকারের যে খাতায়, ক্লার্ক খাতায় তোমার নাম উঠে গেছে। সবসময় ওরা আমাদেরকে মানসিকভাবে খুব টর্চারে রাখতো আর কি, গালিগালাজ করতো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, অকথ্য ভাষায়। আর ওই বসতে গেলে, উঠতে গেলে, শুতে গেলে কোনো প্রবলেম হলে ওদের মোটা একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গুঁতো দিত। মাঝে মাঝে সবাই তো সমান না, মাঝে মাঝে টর্চারি করতো। অনেকটা হচ্ছে যে পোষা কুকুর বিড়ালের মতো আমাদের সাথে ব্যবহার করতো। এখানে আমি একটা মানুষ, আমার যে বাক স্বাধীনতা আছে, আমি তাদের সাথে কখনো কথা বলার ক্ষেত্রে আমি যুক্তিতর্কতে যেতে পারতাম না। তারা যেটা বলতো সেটাই শুনতাম। কথা বলতে গেলে, কথা ওদের ব্যতিক্রম গেলে তারা আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে টর্চার করতো। যে তাদের কাছে সবসময় একটা লাঠি থাকতো, বড় লাঠি, ওই লাঠি দিয়ে আমাদেরকে প্রহার করতো যতটুকু। মানে এটা হচ্ছে যে আপনি বন্ধ জীবনে যেটা পোষা কুকুর এবং বিড়ালের সাথে যে মানুষ আচরণ করে, মনিব যেটা খারাপ থাকে মালিক, এরকম তারা আমাদেরকে আচরণ করতো। আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমাদেরকে দেওয়া হতো না, একমাত্র আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী থাকার কারণে। আপনার ওই সময় কি আর কোনো, সারাদিন কি চিন্তা করতেন? সারাদিনে আমি সবসময় আসলে ওই 3 দিন 4 দিন 1 সপ্তাহ আমাদের সবসময় আমরা মৃত্যুর প্রহর গুনতাম, যে কখন আমাদেরকে অন্ধকার রুমে আমাদেরকে রাখা হয়েছে, আমরা দেখতে পারতাম না। আমাদেরকে বলা হতো সবসময়, আমাদেরকে নেগেটিভ কথাগুলো বলা হতো, আমাদেরকে কখন ছাড়বে, কবে ছাড়বে, এটা কোনো নির্দেশনা দেয় না। তারা বলতো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর তোমাদেরকে রেখে দেওয়া হবে এখন।
তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক, মোটামুটি এক সপ্তাহের মধ্যে সবসময় আমাদের আতঙ্ক কাজ করতো যে অন্ধকার রুম, আমাদেরকে মনে হয় এখানে আবার মেরে ফেলে কিনা, অথবা এখান থেকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। এটা কোনো আসলে মৃত্যুর প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা মৃত্যুর প্রহর গুনতাম যে এখন বুঝি আমাকে নিয়ে যাবে। কারণ আমরা এরকম ওই নিচে যারা নিয়ে আসতো বিভিন্ন টর্চার ছেলে প্রচণ্ড নির্যাতনের শব্দ শুনতে পেতাম, আশেপাশের রুমগুলো থেকে এরকম কান্নার আওয়াজ শুনতে পেতাম। সবসময় তারা যাদেরকে নিয়ে আসতো খুব টর্চার নির্যাতন করা হতো আর কি। নিজেকে আপনি কিভাবে সান্ত্বনা দিতেন বা শক্তিটা কোথায় পেতেন? শক্তিটা আসলে আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি চাইল্ডহুড থেকে আমি কখনো স্কুলের মাদ্রাসার বারান্দাও যাইনি। পারিবারিক ভাবে আমরা আমাদের ফ্যামিলিতে ইসলামের প্র্যাকটিস ছিল, মুসলিম প্র্যাকটিস ছিল। আমার আব্বা আম্মা দুজনেই নামাজি ছিলেন। আমি ছোটোকাল থেকে স্কুল লাইফ থেকে আমি নামাজ পড়তাম। আসলে নামাজের মধ্যে একটা শক্তি আছে, মানসিক প্রশান্তি আছে। আমি যখন প্রথম দিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, তখন আমি নামাজ পড়তে চাইলে ওরা আমাকে নামাজ পড়তে দেয় নাই। বললো যে এখন বিপদে পড়লে সবাই আল্লাহর নাম নেয়, ঠিক আছে, তুমি প্র্যাকটিসিং মুসলিম, এটা আমরা দেখবো আর কি। তো ওরা হাতের বাঁধন খুলে দেয়নি, ওই অবস্থায় পিছন থেকে হাত এবং সামনে যে চোখ বাঁধা অবস্থায় আমি ওই দিন এশারের নামাজ, যেহেতু মাগরিবের নামাজ পড়ে অ্যারেস্ট হয়ে এশারের নামাজ পড়েছিলাম। তারপর থেকে যখনই নামাজের সময় হতো আর আমাকে বলতো না, আমরা চেষ্টা করতাম, কারণ অজু করার ব্যাপার সেবার আছে। আমরা অজু, আমাদেরকে যে সকালবেলা সময় দেওয়া হয়তো, এই অজুটা জোহরে মাগরিবের অজু সময়, যারা ওই ডিউটিতে আসতো যারা একটু ভালো ছিল তারা সময় দিত, তার ম্যাক্সিমাম সময় আমরা তায়াম্মুম করে নামাজ পড়তাম আর কি। নামাজের মধ্যে একটা মানসিক শক্তি পেতাম আর কি, কারণ যে আমাদের মধ্যে এটা হেজিটেশন যেটা কাজ করতো, এরপরে আমাদের মধ্যে যেটা মৃত্যু ভীতি কল্পনা করতাম, সেটা হচ্ছে আসলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকলে এটা মানসিক শক্তি পাওয়া যায়। সেই মানসিক শক্তি হওয়ার কারণে, আর সেটা ছিল রমজান মাস, আমাকে সভাবরাতের এক সপ্তাহ আগে অ্যারেস্ট করা হয়। এক সপ্তাহ পরে 15 দিন পরে সভাবরাতে 15 দিন পরে রোজা হয়। রমজান মাসটা পেয়েছিলাম, সেখানে আমরা ব্যক্তিগত ইবাদত করার সুযোগ পেয়েছি ওই অবস্থায় আর কি, তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়েছি। এটা একটা শক্তি মুসলমানদের জন্য, যারা প্র্যাকটিসিং মুসলিম তারা জানেন তাহাজ্জুদ তাদের একটা শক্তি। আমাদের মানসিক যেই যন্ত্রণা ছিল সেটা আমাদের কেটে গেছে এই রমজান মাস হওয়ার কারণে আর কি। আয়নাঘরটা কোথায়, আপনি কি? আমি তো যেহেতু ঢাকার, আমার 86 জন্ম, 89 থেকে ঢাকায়। আমি ঢাকার ডিপ্লোম্যাটিক জোন, যেটা হচ্ছে গুলশান, বারিধারা, ভাটারা, নবগঠিত ভাটারা থানা, ওই থানা আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। এরপরে হচ্ছে ওই সবসময় বলেছি অন্ধকারে যে মানুষ দেখে, অন্ধ মানুষ যে কীভাবে এটা বুঝে, ওখানে আমি উপলব্ধি করেছি। সেটা আমার যেটা মেন্টালি চিন্তা এবং ধারণা হচ্ছে, এটা এয়ারপোর্টের আশেপাশে, এটা পুরাতন এয়ারপোর্ট হতে পারে, নতুন এয়ারপোর্টে হতে পারে, কারণ আমরা প্রচুর বিমান ওঠানামার শব্দ শুনতাম। এবং আমাদেরকে যেখানে রাখা হয়েছে সেটা হচ্ছে যে মেবি আমাদের ওই যে বিল্ডিংটা ছিল 4 থেকে 5 তলা হবে, উপরে টিন শেড ছিল। আমরা মাঝে মাঝে বৃষ্টি আসলে বৃষ্টির পড়ার শব্দ শুনতে পেতাম, এবং গাছের যে বাতাস হলে বৃষ্টির আগে গাছের আমরা নাড়াচাড়ার শব্দ, টিনের মধ্যে লাগলে, চালের মধ্যে লাগলে যে শব্দটুকু আসতো আমরা এটা শুনতে পেতাম। আচ্ছা, কবে ছাড়া পেলেন? ছাড়া পেলাম তো আমি 2013 সালে 26 জুন অ্যারেস্ট হয়েছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 9 তারিখে, এই মাসের 5 দিন, জুনের 5 দিন, ওই মাসের 9 দিন, টোটাল হচ্ছে 3 মাস 15 দিন আমি ছিলাম আর কি। মানে কিভাবে ওই দিন, মানে ছাড়া পাওয়ার ঘটনাটা কীরকম ছিল? ছাড়া পাওয়ার ঘটনাটা ছিল যে এরকম, এটা হচ্ছে আমরা স্বাভাবিক যে আমাদের রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম, সেটা রাত 12টা হবে মেবি। আমাদের তো আসলে গরিব টাইম আন্দাজ করতাম আর কি, 12টা হবে। তখন আমরা শুয়ে পড়াটা তো এরকম না, শুতে পারতাম না, কারণ পিছন থেকে হাত বাঁধা, সামনে দিয়ে চোখ বাঁধা। আমি শুয়ে থাকলে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট, আধা ঘন্টা শুয়ে থাকলে এক পাশ হাতের ব্যথা হয়ে যেত, আবার অন্য পাশ আমরা রেখে শুতাম আর এপাশ ওপাশ করে শুতাম আর কি। যতটুকু যখন ঘুম চলে আসতো, শরীর ক্লান্ত হয়ে যেত, তখন দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ঘুম হতো। তখন ঘুম থেকে উঠে দেখতাম শরীরটা প্রচণ্ড ব্যথা। তো ওই দিনের যে ঘটনা সেটা হচ্ছে যে 12টা বাজে, রাতের মেবি 12টা বাজবে, আমাদেরকে আবার উঠানো হলো। যে বললাম যে কী করতে হবে, বলছে যে উঠো তোমরা। আমাকে তো আমি যে অবস্থায় অ্যারেস্ট হয়েছিলাম, আমার একটা গেঞ্জি ছিল, একটা টি শার্ট আর কি, আর একটা ছিল গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট, আর ওরা আমাদেরকে একটা লুঙ্গি দিয়েছিল আর কি। ওই প্যান্টটা এবং লুঙ্গিটা চেঞ্জ করে পরতাম। ওই দিন আমার লুঙ্গি পরা ছিল, বলো যে প্যান্ট পরো, পরে প্যান্ট পরলাম, আমার যেই গেঞ্জি ছিল ওটা পরলাম। পরার পরে আমাকে আবার সেম 2 তলা পরিমাণ উঁচু, ওখানে দুপাশে দুজন ধরে কুলে করে নিয়ে উঠিয়ে নিল। নেওয়ার পরে যে আগে যে অফিসারের রুমে গিয়েছিলাম, ওই রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো 12টা। তো 12টা থেকে 3টা পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো। আমাদের টোটাল
ব্যাকগ্রাউন্ড তো ওরা জেনে গেছে, পারিবারিক, একাডেমিক এবং রাজনৈতিক সাংগঠনিক পরিচয় জেনে গেছে। জানার পরে তারা বলল যে আমাদেরকে কিছু শর্ত দিলে তোমাদেরকে আমরা ছাড়তে পারি। আর ওরা কখনো ওদের বাহিনীর নাম বলতো না, সবসময় বলতো কর্তৃপক্ষ আমাদেরকে যে ডিসিশন নেয়। তো তারা বিভিন্ন মাধ্যম থেকে, আমরা যেটা বললাম 10 মিনিট 5 মিনিট কথা বলা চলে দিত, গিয়ে একটা ইনফরমেশন নিয়ে আসতে আবার আসি জিজ্ঞেস করতো আর। তো তারা বললো যে তোমরা কোথায় আছো বুঝতে পারো কিনা। বলতো যে না, আমরা একটু করলাম, বুদ্ধিমত্তার সাথে কথা বললাম যে না আমরা বুঝতে পারি না। তোমরা তো পাহাড়ি এলাকায় আছো, হতে পারে পাহাড়ি এলাকায় থাকতে পারে, তোমাদেরকে কিছু শর্ত দেই, যদি এই শর্তগুলো পালন করো তাহলে আমরা ছাড়তে পারি। আসলে মৃত্যুর একটা বিভীষিকা থেকে বেঁচে যাব, মৃত্যু মানে সর্বক্ষণিক যখন মৃত্যুর প্রহর ছিলাম সেখান থেকে আসলে বের হয়ে যাব, এটা হচ্ছে যে কোনো শর্তে আমি মানতে রাজি, স্বাভাবিক, সবাই করতে পারে। তো সেটা আমি বললাম যে ঠিক আছে, আপনারা যে শর্তগুলো দেন আমি ইনশাল্লাহ শর্তগুলো পালন করব। তো বললো যে কখনো ইলেকট্রিক মিডিয়া, যেটা হচ্ছে আপনি টিভি চ্যানেল, সাক্ষাৎকারে যাওয়া যাবে না। আমি বললাম ওকে, যাবো না। দ্বিতীয় বললো কোনো পত্রপত্রিকায় বিবৃতি, সংবাদ সম্মেলন করা যাবে না। বললাম যে ঠিক আছে, যাব না। এরপরে বললো যে তোমাদের যে সংগঠন করো এটা তো দেশ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এরপরে হচ্ছে তোমরা উগ্র জঙ্গিবাদী সংগঠন, জামায়াতে তাদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, এটা করে তোমরা তোমাদের কেরিয়ার ধ্বংস করে ফেলছো। তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তোমার একটা কেরিয়ার ছিল, তুমি তোমার কেরিয়ারটা ধ্বংস করেছো। তখন আমিও বিষয়গুলো বললাম হ্যাঁ, এটা আসলে ভুল হয়ে গেছে, আমি এখান থেকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি রাজনৈতিকভাবে সংগঠনে থাকবো না, আর যদি এরকম প্রবলেম হয় আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব আর কি। পরে বলছে ঠিক আছে, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি। তারপরে আবার 15 থেকে 20 মিনিট টাইম ওয়েস্ট করলো, পরে আবার আসলো। তো তুমি যদি কথাগুলো আমাদেরকে কমিটমেন্ট দিতে পারো, আমরা কিন্তু তোমাকে অবজার্ভ করবো। তোমরা কিন্তু মানে তুমি কিন্তু আমাকে দেখোনি, আমরা এখানে যারা আছি সবাই তোমাকে দেখেছি, আমরা অবজার্ভ করবো এখানে, তুমি যেখানেই যাও আমাদের ইনফরমেশন থাকবে। এগুলো কিন্তু হলে তোমার ক্ষতি হবে, এগুলো যদি করো তাহলে তোমার ক্ষতি হবে। সেটা হচ্ছে জীবন ফিরে পাওয়ার জন্য যে আমি তাদের কমিটমেন্টটা রাখবো। বললাম ঠিক আছে, আমি প্রয়োজন হলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব, তারপরে আমি সংগঠনে থাকবো না, আমি এই সাংবাদিক এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াতে আমি কখনো কোনো সাক্ষাৎকার দেব না। সেই কমিটমেন্টগুলো করার পর বলছে ঠিক আছে, কর্তৃপক্ষ এটা কনভিন্স হয়েছে, তোমার প্রতি পজিটিভ, তোমাকে আমরা ছেড়ে দিই এই শর্তগুলো পালন করলে। তো ওই অবস্থায় তখন রাত্রে 3টা বেজে গেছে আর কি। আমাকে সেই ওই আগের যে বিল্ডিং ছিল ওখান থেকে 3 তালা পরিমাণ উঁচু নিচ থেকে ওই সিঁড়িতে ওরা দুজন দুপাশ থেকে ধরে খুলে করে আমাকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমাকে আমার বেল্ট, মানি ব্যাগ, চাবির রিং, মোবাইল সবগুলো দিয়ে আবার পিছন থেকে হ্যান্ডকাপ খুলে দিয়েছে কালো কাপড় দিয়ে, এবং সামনে থেকে কালো যেই কাপড় ছিল হাত, এবং পিছন থেকে হাত, সামনে দিয়ে চোখ বাঁধা ছিল। তো ওখান থেকে আমাকে বের হওয়ার পরে যেটা দেখতে পেরেছি, 1 ঘন্টা 30 মিনিট, সর্বোচ্চ 2 ঘন্টা হবে। ওখানে বললো যে তোমাকে আমরা ছেড়ে দিব, কিছু শর্ত আছে। সেটা হচ্ছে তুমি যখন আমাকে ওই মাইক্রোতে উঠানো হয় তখন বললো যে নিচু হয় আর কি, মাথা নিচু করে আমরা বসে থাকো, যাতে আশেপাশের লোকজন কিছু গেস না করতে পারে, কিছু বুঝতে না পারে, ওই কথাই আর কি আমরা করলাম। তখন আসলে আতঙ্ক কাজ করেছে যে হয়তো বা এরকম শুনেছি যে ক্রস ফায়ারে দিয়ে ছেড়ে দিয়ে বলে চলে যাও, হাঁটো, দৌড়ো, পরে ওখানে পিছন থেকে গুলি মেরে। তারপরে একটা আতঙ্ক এবং সাহস দুইটাই কাজ করছে যে হয় এসপার ওসপার, যে একটা হয় বেঁচে যাব, না মেরে ফেলবে আর কি। তারপরে ওখান থেকে 1-1.5 ঘন্টা পরে একটা বললো যে ঠিক আছে, আমরা তোমাকে একটা রাস্তার পাশে রেখে দেবো, ওই চোখ এবং পিছন থেকে হাত বাঁধা অবস্থায়। আমরা গাড়িটা চলে যাওয়ার পরে মিনিমাম তোমাকে যখন রাস্তার পাশে নামিয়ে দেওয়া হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট তুমি বসে থাকবে, যাতে ওদের কথা হচ্ছে যে আমরা ওদের গাড়ির নাম্বার অথবা কারা ছিল আমরা যাতে দেখতে না পারি। তো আমি শর্ত মেনে নিলাম, ঠিক আছে। তো আমার রাস্তায় নামিয়ে দিল। তখন আসলে উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে, বুঝি মেরে ফেলবে, ক্রস ফায়ার দিবে। তারপরে একটা ভয় আতঙ্ক দুটোর মধ্যে ছিলাম আর কি। প্রায় 10 মিনিট হবে আর কি, বেশি দেরি করি নেই, 10 মিনিট হবে। পরে দেখলাম যে আশেপাশে কোনো গাড়ির শব্দ নেই। তখন এই রুমালটা খুলে ফেললাম, পিছন থেকে হাত তো এটা বাঁধা ছিল গিট, ওটা খুলে ফেললাম। খোলার পরে হাইওয়ে পাশে ছিল এটা, দেখলাম যে এখানে লেখা ঘিওর মানিকগঞ্জ আর কি। তো দীর্ঘদিন প্রায় 3.5 মাস বসে থাকার কারণে আমার হাত পায়ে অনেকটা অবশ্যের মতো হয়ে গেছিলো, আমি হাঁটতে পারতেছিলাম না। তো এখানে একজন প্রতীক হেঁটে যাচ্ছিল, তাকে বললাম যে ভাই আমাকে একটু হেল্প করেন, আমি তো ছিনতাইকারীকে আমার ধরে নিয়ে গেছিলো, এখন তো আমি
কোথায় যাব এটা আমি এলাকা তো চিনতেছি, কিন্তু গাড়ি টাড়ি পাচ্ছি না। তো ওখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে আসছি। হাঁটার পরে একটা লেগুনা টাইপের গাড়ি পেলাম আর কি। তো আমার তো টাকা ছিল, আমার মোবাইল মানি ব্যাগে যে টাকা ছিল আর কি, ওই টাকা ওরা দিয়েছে, টাকা ছিল। পরে আমি ওখান থেকে গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে তখনও ভয় আতঙ্ক কাজ করতে নবীনগরের দিকে আসছি। এসে পরে আমি মোবাইল খুললাম আর কি। মোবাইল অন করার পরে বাড়িতে ফোন দিইনি প্রথম। চিন্তা করলাম যে ফ্যামিলির লোকজন সবাই আতঙ্কে উৎকণ্ঠাতে আসে, যে নাম্বার যদি আবার ট্র্যাক হয় যে আমি ফ্যামিলিতে ফেলে যাচ্ছি, তারা তো আবার ওখানে যেতে পারে আর কি। বাড়িতে ফোন না দিয়ে আমার এ দিয়ে একটা নাম্বার সেভ করা ছিল, তো ওনাকে ফোন দিলাম, আকাশ। তারা সবাই সংগঠনে যারা আমার জন্য নিবন্ধিত ছিল সবাই আতঙ্কে ছিল। তো আমার ফোন পেয়ে কলটা রেকর্ড করে ফেললো। পরে আমাকে বলছে যে ভাই আমি আপনার কল পেয়ে কলটা আমরা রেকর্ড করে ফেলছি। বললাম যে আমি আসছি, বাসায় জানান আমি নবীনগরের দিকে আসছি, ওনারা আসুক। তারপরে আমার পরিবারের পক্ষ থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে মানিকগঞ্জ আমি নবীনগর পর্যন্ত আসছি, ওনারা নবীনগর পর্যন্ত গিয়েছেন। তো ওখান থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে আসে। তো 24 ঘন্টার ঘটনাটা যেটা ছিল, প্রতিটা ক্ষণে আমরা মৃত্যুর প্রহর গণতাম। আসলে আয়নাঘর এখন যেটা বলা হয়, এটা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাঝে প্রকাশ হচ্ছে। এটাকে নিয়ে অনেকেই ট্রল করছে যে আসলে আয়নাঘর নামে কিছু নেই। প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা 7 জন ভাই যারা গুম নির্যাতনের শিকার হয়েছিলাম, তারা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের অভিযোগ দাখিল করেছি। সেখানে আমাদের পার্সোনাল সাক্ষাৎকার নিয়েছি বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া। সেখানে আমরা বলেছি, এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল র্যাবে গিয়েছিল। র্যাবে যাওয়ার পর তারা বলছে যে আমাদের এখানে আয়নাঘর নামে কোনো বন্দিশালা নাই। আসলে এটা তারা প্রচার করতেছে না। পৃথিবীর আপনি সবগুলো যারা বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করে, সে রাষ্ট্রের প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী আছে, তাদের গোপন এরকম টর্চার সেল আছে। এটা কিন্তু প্রকাশ হয় না তাদের পররাষ্ট্রনীতির কারণে, স্বরাষ্ট্রনীতির কারণে। এটা যদি এখন প্রচার করে, আপনারা জানেন ফেসিবাদ, এটা হচ্ছে নব্য ফেসিবাদ। আমরা পড়াশোনা করছি, জেনারেল লাইনে জানি যে সেটা শুনেছি যে বাকশাল, শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছিল, যে বাংলাদেশের 3টা থেকে 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো ব্যান করেছিল। মানুষের বাক স্বাধীনতা ছিল না। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি। সেই 2013 সাল, আজকে 2024 সাল, সেখানে প্রায় 11 বছর হয়ে গেছে। আমাদের প্রত্যাশা, যে আমার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা বলেছি, কেন আমি মিডিয়ার সামনে আসতে পেরেছি, এজন্য আপনার জাতির সামনে কথাগুলো বলতেছি। যারা আসতে পারে নাই, যাদের রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, যারা সাধারণ মানুষ ছিল, তারা গুমের শিকার হয়েছিল। আমাদের রাজনীতি একটা পরিচয় ছিল। আসলে বাংলাদেশের রাজনীতিতে কোথাও তো জামাত শিবির নিষিদ্ধ হয়ে প্রজ্ঞাপন জারি করে নেয়। এই ফেসিবাদ বিদায় নেওয়ার আগে তারা অগাস্টের 2 থেকে 3 তারিখে প্রজ্ঞাপন জারি করে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জামাত শিবির তো আসলে তখন বাংলাদেশে নিষিদ্ধ ছিল না। তারা আমাদের বাক স্বাধীনতা রাখে নাই। তারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মেধাবী ছাত্র ছিল, তারা পরিকল্পিতভাবে তারা এদেরকে গুম করে, নির্যাতন করে, এদেরকে রিমান্ডে দিয়ে, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ছিল দেলোয়ার হোসেন, তাকে টানা 53 দিন রিমান্ড দিয়েছিল। তারা আমাদেরকে নিয়ে, আমার যেটা তারা আমাদেরকে নিয়ে গুম করে এটাই চিন্তা করছিল যে আমরা যদি তাদেরকে পলিটিক্যালি গুম করে আমাদের ফিল্ডে, ময়দানে যে ছাত্র সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে পারে, যে ছাত্র শিবির যারা করে তাদেরকে গুম খুন নির্যাতন করে তাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এবং তাদের যে জনশক্তি, ম্যান পাওয়ার আছে, তারা এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে চলে যাবে। তাদের আচ্ছা নুরুল আমিন ভুইয়া, আপনি আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর জি আপনি যে শর্ত দিয়েছিল সেই শর্ত মেনেছেন, এবং মুক্তি পাওয়ার পর আপনার জীবনটা কেমন ছিল? জি, আমি তো বের হওয়ার পরে এই আয়নাঘর, কথিত যে আয়নাঘর থেকে বের হওয়ার পরে বাংলাদেশ নামক আরেকটি আয়নাঘরে আমি প্রবেশ করলাম, যেটা বুঝতে পেরেছি। সেখানে আসলে ওই আমি ব্যক্তিগতভাবে একটু ডান পেটে বলা চলে না, একটা আবেগী, যাদের কমিটমেন্টগুলো দিয়েছিল ম্যাক্সিমাম কিন্তু সংগঠনে অ্যাক্টিভ হয়নি। আমি তখন ছাত্র শিবিরের থানা সমিতি থেকে আমাকে মহানগর কমিটিতে নেওয়া হলো। সেখানে আমি সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 8 মাস। ওখান থেকে আবার ইনফরমেশন টেকনোলজি আইটি বিভাগে দায়িত্ব পালন করা হলো, সেখানে ছিলাম 6 মাস। সর্বশেষ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিভাগ এবং ছাত্র কল্যাণ বিভাগে আমি বিভাগীয় সদস্য হিসেবে কাজ করেছি।
ওরা চেয়েছিল যে আমাদেরকে একটি গুম এবং খুন নির্যাতন করে নিপীড়ন করে কারাগারে জেল জুলুম করে আমাদেরকে এই যে সংগঠন আপনি থেকে তাদের দূরে কথা রাখতে। শুনলেন না, আপনার উপর নজরদারি ছিল কিনা বা আপনি নিজেকে সাবধান রাখতেন কিনা? জি, আমি তো ছাত্র শিবিরে যখন যতটুকু পর্যন্ত ছিলাম তখন আমি ব্যক্তিগতভাবে আমরা বাটন ফোন ইউজ করতাম। সিমে পরিবারের অন্য সদস্যদের নামে সিম রেজিস্ট্রেশন করা ছিল, সিমগুলো ইউজ করতাম। অনলাইনে খুব কম যোগাযোগ করতাম, কোথাও গেলে লোকেশন চেষ্টা করতাম লোকেশন অফ করে রাখতে। আতঙ্ক কাজ করতো, আসলে মৃত্যুর ভয় সবার মধ্যে আছে, আর মৃত্যুর ভয়টা ক্ষণে ক্ষণে এটা মানুষের মধ্যে আসে আর কি, দুঃখে দুঃখে মরে আর কি, যে আসলে কমিটমেন্ট তো তারা নিয়ে গেছে, তারা তো আমাদেরকে অবজার্ভ করবে। তো ফেসবুক সামাজিক মাধ্যম সেটাও ছদ্মনামে ইউজ করতাম, ছদ্মনামে আমি করতাম। তো ফেরারি জীবনটা ওই সংগঠন থেকে ছুটি নেওয়ার পরে আমার ফেরারি জীবন শুরু হলো। ফেরারি জীবনটা এরকম ছিল যে চিন্তা করলাম তো আসলে একাডেমিক এজ আছে, গভর্নমেন্ট জব, বিভিন্ন জবের এজ আছে, কিন্তু চারিত্রিক সনদের জন্য আমার তৎক্ষণিক আমার গ্রামের বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন ইউনিয়নের চেয়ারম্যান, তাই আমাকে চারিত্রিক সনদ দিল না। আমার রাজনৈতিক পরিচয় জানার পরে বললো যে এটা দেওয়া যাবে না, স্থানীয় এমপির নিষেধাজ্ঞা আছে যে এরা জঙ্গি সংগঠন, জামাত শিবির রাজনীতির সাথে জড়িত, এদেরকে চারিত্রিক সনদ দেওয়া হবে। তো গভর্নমেন্ট জবে কোথাও ট্রাই করলাম না। সেই 2016 সালে চিন্তা করলাম যে দেশে থেকে ভালো কিছু করতে পারবো না। তো তখন সংগঠনের সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত দুটোর কারণে আমি স্টুডেন্ট বিষয়ে আর কি মালয়েশিয়া চলে গেলাম। আমার পাসপোর্ট করা ছিল 2012 সালে। তো ওখানে ইমিগ্রেশনে মোটামুটি কথাবার্তা বলে আমার যাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। তো মালয়েশিয়াতে আমি স্টুডেন্ট বিষয়ে থাকার পরে আমি পাসপোর্ট রিইস্যু করতে দিয়েছি মালয়েশিয়ান হাইকমিশন থেকে। তো ওখান থেকে আমাকে আর পাসপোর্ট দেয়নি, পাসপোর্ট ক্লিয়ারেন্সের প্রবলেম। পরে আমি আমার যে পুরাতন পাসপোর্ট ছিল ওটার মেয়াদ থাকার আগে আমি বাংলাদেশে চলে আসি। ওই যে বাংলাদেশ নামক আবার সে আয়না করে, তো পরিচয় গোপন ডেকে। মানে আপনি যে বললেন যে বাংলাদেশ নামক আয়না ঘর, জি, মানে ছোট আয়না ঘর থেকে বড় আয়না ঘর, এটা কেন বলছেন? সেটা হচ্ছে যে আমাদের তো কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীন মত প্রকাশ করার কোথাও তো আমরা বলতে পারি নাই যে আমাদের রাজনৈতিক পরিচয়, এটার কারণে আমরা তো কোথাও গভর্নমেন্ট জবে বলে যে এটা পরিচয় প্রকাশ করার কোনো ছিল না আর কি। সবসময় যে নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো যে এই বুঝি তারা আমার ইনফরমেশন জেনে যাচ্ছে, তারা কি আমাকে নার্সিং আমাদেরকে চোখাচোখি রাখতেছে কিনা, অবজার্ভ করতেছে কিনা, এটা তো ছিল আর কি। এবং যারা এখান থেকে ফিরে আসছে, যারা গুম হয়, তারপরে তাদের সাথে কথা হয়েছে, অধিকাংশ তারা পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সবাই সর্বশেষ যেটা জানতে চাই নুরুল আমিন ভুঁইয়া, এখন কেমন লাগছে এখনকার বাংলাদেশ? জি, আমি এর আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে ওই 17 সাল থেকে 19 সাল আমি 2 বছর ওই রোহিঙ্গা ক্যাম্পে আর কি ইউনিসেফের একটা এডুকেশন প্রজেক্টে শিক্ষক হিসেবে আমি ছিলাম। ওখানে করোনার মধ্যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছিলো। এরপর করোনার প্রবলেমের কারণে ঢাকা চলে আসি। ঢাকায় এসে প্রায় 1 বছর বেকার ছিলাম। 2021 সাল থেকে আবার 2024 সাল এই পর্যন্ত এখানে একটা প্রাইভেট অ্যাগ্রোফিড কোম্পানি, যেটা হচ্ছে পশু খাদ্য, মাছ খাদ্য, এটা ডিপো ইনচার্জ হিসেবে আসি আর কি। আর এখন বাংলাদেশ আপনারা সবাই জানেন যে 5 আগস্ট ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখানে বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিক, সম্পাদক আমার দেশ পত্রিকার, তার মতো সাংবাদিকের কিন্তু বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সে স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের বাক স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে তাকে কিন্তু নির্যাতিত হতে হয়েছে এবং সর্বশেষ দেশ থেকে বিদেশেও চলে গিয়েছে। তো এখন বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটা পরিবেশ ফিরে এসেছে, মানুষের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়েছে। তো এখন আমরা চাচ্ছি আমার সর্বশেষ কথা শেষ করার আগে আমি যেটা বলবো যে আমার ওখান থেকে আসার পরে, ঘুম থেকে আসার পরে আমার শারীরিক এবং মানসিক 2টা সমস্যা হয়েছে। শারীরিক সমস্যা হচ্ছে শীতকালে যে হাত বাঁধা ছিল, আমি ব্যাক পেইন হয় আর কি, শীতকালে একটু বেশি হয়, মেডিসিন খেতে হয়, থেরাপি দিয়েছি, দীর্ঘদিন থেরাপি দিয়েছি, এখনও শীতকালে থেরাপি দিতে হয়। আর মেন্টালি প্রবলেম হয়েছে, আমি সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ একজন ডাক্তার ব্রিগেডিয়ার আজিজুল হককে দেখিয়েছিলাম। উনি বলেছে আমার স্মৃতিভ্রম, যেটা হচ্ছে ভুলে যাই, আমি কোনো মানসিক টেনশন বেশি নিতে পারি না, মানে কোনো চাপ বেশি নিতে পারি না, মানসিক চাপ বেশি নিতে পারি না, আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, রেগে যায়, এরকম একটা আমার শারীরিক মানসিক 2টাই সমস্যা আছে। আমরা আমরা গুম ছিলাম, আসলে এটা তো আমরা তো কখনো দেখতে পাইনি কোন বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গেছে, কোন বাহিনী আমাদেরকে রাখছে। তারা সবসময় আমাদেরকে একটা কথা বলতো, কর্তৃপক্ষ বলতে কারা?
এটা হচ্ছে যথাযথ তদন্ত করে, সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা তদন্ত করে এটা বের করুক যে আসলে আয়নাগর নামে আছে, যে এই লোকগুলো আমার সাথে, আমরা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি, সেখানে একটা ছেলে ছিল, সে প্রায় 2.5 বছর সে আয়নাগরে ছিল। তার বর্ণনা আমার বর্ণনা সেম। সে যেটা বলেছে যে একটা বোতল দেওয়া হয়েছিল পানি খাওয়ার জন্য, সেই বোতলে সে পানি খেত এবং সেই বোতলে সে প্রস্রাব করত। মানুষ, প্রাকৃতিক কাজ মানুষের প্রয়োজন আছে, যে আপনাকে ওয়াশরুমে প্রস্রাব, এটার স্বাধীনতা তো ছিল না। এখন আমরা চাই যে যথাযথ তদন্ত করে আয়নাগর মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে ট্রল করা হচ্ছে, যেটা কথিত আয়নাগর না, এটা আসলেই আছে, যেখানে অনেকগুলো মানুষকে, কাউকে 3 মাস, 4 মাস, 6 মাস এরকম রাখা হয়েছে। তো এই তদন্ত করে এটাকে বের করা হোক যে এটা কোথায় আছে। আচ্ছা, এবং আপনি যেটা আমরা বললেন, বিচার দাবি করি বাংলাদেশ। আপনি যেটা বললেন যে আপনার একজন পরিচিত, জি, যে 2.5 বছর ছিল, জি জি, এই যে বোতলের কথা বলে, আপনার ক্ষেত্রেও কি সেটা হয়েছিল? না, আমাকে একটা বোতল দেওয়া হয়েছে, ওই বোতলে আমাদেরকে পানি দেওয়া হয়েছে, পানি খাওয়ার জন্য আমাদের হাতগুলো খুলে দিত না আর কি। কুকুর বিড়াল কীভাবে করে আর কি পানি খায়, আবার আমরা ওই রকম প্র্যাকটিস হয়ে গেছিলো যে আমরা 2 হাত বাঁধা অবস্থায় 1 হাত ধরে এইভাবে মুখ নিচে নামিয়ে আমরা পানি খেতাম আর কি। ওয়াশরুমে যাওয়ার জন্য, প্রস্রাব করার জন্য আমরা সময় চাইলে তারা দিত না, প্রচণ্ড কষ্ট হতো, আমাদের প্রস্রাব ধরে রাখতে হতো। ওরা যখন সময় দিত তখন আমরা গিয়ে প্রাকৃতিক কাজগুলো সারতাম। এটা মানসিক নির্যাতন। আপনি চিন্তা করতে পারেন যে 24টা ঘন্টা আপনার যদি চোখ এবং হাত বাঁধা থাকে, আপনার তো মনে হবে যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, মৃত্যুর আতঙ্ক সবসময় আপনাকে কাজ করবে। সেখানে আপনার মানসিক ভারসাম্য থাকবে না, আপনার কথা বলার থাকবে না। যে ছেলেটা 2.5 বছর ছিল, তার সাথে কথা শুনেছি, তার বাক মানে মুখ থেকে কথা বের হতো না, কথা বলা তো কোনো স্কোপ নাই, কথা তো বলতে পারে না সে 2.5 বছর, তার মুখ থেকে কেউ কথা শুনতে পারতো না, তার অনেক সময় লেগেছে কথা বের হইতে। তার, আমার তো শারীরিক সমস্যাতে মানসিক সমস্যা বেশি হয়েছে। আমি কোনো মানসিক চাপ নিতে পারি না, আমি কোনো বিষয়ে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা ট্রিটমেন্ট চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন যে সুস্থ জীবনে ফিরে আসি। আর আমি প্রত্যাশা করব যে এটা যথাযথ তদন্ত করে, যে বাংলাদেশে আয়নাগর নামে যদি কোনো ঘর থেকে থাকে, অবশ্যই আছে, যেখানে আমরা ছিলাম, আমরা অনুমান করতে পেরেছি এখানে অসংখ্য নির্যাতিত মানুষ রয়েছে, যারা নিরপরাধ ছিল, যাদের অনেকের পলিটিক্যাল কোনো ভিউ ছিল না, পলিটিক্যাল রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, তাদেরকে গুম করে রাখা হয়েছে অসংখ্য দিন। আমাদের রাজনৈতিক ভিউ ছিল, আমাদের রাজনৈতিক পরিচয় ছিল, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতাম। এটা তো আসলে বাংলাদেশের রাজনীতি তারা নিষিদ্ধ ছিল না, তারপরে একমাত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন হওয়ার কারণে তাদেরকে এরকম জুলুম নির্যাতন করা হয়েছে। নুরুল আমিন ভূঁইয়া, এই যে আমাদের এখানে এসে আয়নাঘরের গল্প যেটা বললেন, যে তথ্যপাত্র যেটা দিয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনি নিজের স্বেচ্ছায় দিয়েছেন, এবং এটা আপনার দায়িত্ব আপনার, আমরা শুধু এটা প্রচার করব। জি জি, ঠিক আছে। জি, প্রিয় দর্শক, আপনারা দেখলেন আয়নাঘরের গল্প। নুরুল আমিন ভূঁইয়া তার অভিজ্ঞতার কথা আমাদেরকে জানালেন। আমরা এইগুলো এই জন্য বলছি যে একটা সময় একটা সরকার ছিল, যে সরকারের সময় এরকম করে মানুষদেরকে আটকে রাখা হতো এবং সেখানে মানুষদেরকে কিভাবে নির্যাতন করা হতো বিনা বিচারে, তার একটা হিস্ট্রি আমরা রাখতে চাই। কিন্তু দায়িত্ব যিনি বলছেন সম্পূর্ণ তার। সবাই ভালো থাকবেন।